পৃথিবীর কোনো স্বৈরতান্ত্রিক সরকার কোনো সময়ই চিরকালের জন্য থাকেনি। কাজেই আওয়ামী লীগ সরকারের পতন হবে এটা নিঃসন্দেহে সত্য, কিন্তু কবে হবে কেউ জানি না, কিভাবে হবে কেউ জানতাম না। এবং এই কতদিন এটা 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 থাকবে, এটা কি 10 বছর থাকবে না আর 20 বছর, 30 বছর, বা 10 মাস, এটা কেউ বলতে পারতো না। তো যাই হোক, আবার যেটা আমি ভাবতে পারিনি যে আমার এই জীবনে আমি পঞ্চমবারের মতো আরেকটা বিপ্লব দেখব, এবং সেটা হচ্ছে আরেকটা বড় আকারে, বিশাল আকারে, যেটাকে আমি একমাত্র তুলনা করবো 71 সালের সাথে। 71 সালের আন্দোলন আর এই আন্দোলনটা কম্পেয়ারেবল, এবং দুটোর মধ্যেই জনজনের সম্পৃক্ততা ব্যাপক, এবং দুটোর মধ্যেই একটা স্পৃহা, স্বাধীনতার স্পৃহা, যে আমরা আমরা স্বাধীনতা হারিয়ে ফেলেছি, আমাদের স্বাধীনতা নিয়ে নেওয়া হয়েছে, গণতান্ত্রিক অধিকার নিয়ে নেওয়া হয়েছে, অর্থনীতি খারাপের দিকে যাচ্ছে, এবং লুটেরারা দেশকে লুট করে নিয়ে শেষ করে দিচ্ছে। এই যে ব্যাপক একটা আত্ম উপলব্ধি জাতির মধ্যে, সেটাই ছাত্র আন্দোলনের ছোট্ট ইস্যু কোটা। কোটা ইস্যু বৃহত্তর প্রেক্ষাপটে কিছুই নয়। আমি যেটাকে বলবো যে বাংলাদেশের গ্রাম অঞ্চলে একটা কথা আছে, মরার শামুকে পা কাটে। হ্যাঁ, পচা শামুকে কাটে। এটা এখানে দেখলাম যে পচা শামুকে গলাও কাটে। এবং প্রথমবারের মতো দেখলাম যেটা এত বড় একটা শক্তিশালী স্বৈরতান্ত্রিক সরকার, যেটা পতন নিয়ে কেউ চিন্তাও করতে পারতো না, এবং তার ঔদ্ধত্যের কোনো সীমাও ছিল না, যে কারণে তার পতনটা আসলে এই একটা ছোট কারণ দিয়ে হলো। এটা পতনটা খুবই দরকার ছিল, অনিবার্যও ছিল, কিন্তু কথা হলো যে কখন হবে কি হবে আমরা কেউ জানতাম না, এবং কিভাবে হবে এটা অকল্পনীয় ছিল। যে এই ঘটনা থেকে, এই একটা আন্দোলন থেকে এত বড় একটা পট পরিবর্তন হয়ে যাবে এত শীঘ্রই, বেশি দিন লাগে নাই, 1 মাস। তো এটা এটা একটা বিশাল, আমি বলবো জাতির জন্য একটা বড় একটা অর্জন। এখন যে জিনিসটা হবে সেটা, এই অর্জন তো হলো, কিন্তু এটা যেন আগের বিপ্লবগুলোর মতো আবার ব্যর্থতার দিকে না যায়, বা কেউ একটা সুযোগ সন্ধানী মহল যেন এটাকে নিজের স্বার্থে ব্যবহার করে ক্ষমতায় চলে না যায়, এবং ক্ষমতা যেন চিরস্থায়ীভাবে থাকার ব্যবস্থা তারা না করতে পারে। এই জায়গাটায় কিন্তু আমাদের বড় দুশ্চিন্তার বিষয়। আরেকটা দুশ্চিন্তার বিষয় হচ্ছে যে এটা এই পলিটিক্যাল ইস্যু থেকেই আসে, পলিটিক্যাল সিস্টেম থেকে আসে। এই সিস্টেমের মধ্যে অন্তর্নিহিত কতগুলো জিনিস আছে। আমার একটা ক্যাডার থাকবে, তারা চাঁদাবাজি করবে, তারা আজকে ট্রাক স্ট্যান্ড দখল করবে, বাস স্ট্যান্ড দখল করবে, প্রত্যেকটা হকার মার্কেট দখল করবে, সেখান থেকে চাঁদা তুলবে, সেই চাঁদা দিয়ে তারা নিজেদেরকে চালাবে এবং ওই শাসনকে দীর্ঘায়িত করবে। তো এই জায়গা থেকে আমাদের কিন্তু মুক্তি পেতে হবে। তৃতীয়ত যেটা হচ্ছে যে অর্থনৈতিক যে শোষণ এবং নিপীড়ন হয়েছে, অর্থনীতিতে যে ব্যাপক আয় বৈষম্য সৃষ্টি হয়েছে, সম্পদের বৈষম্য আরো ব্যাপক সৃষ্টি হয়েছে। এক শ্রেণীর হাতে 1000 কোটি টাকা কিছু না, তারা চাইলেই 1000-2000 কোটি টাকা দিয়ে দিতে পারতো যে কোনো পলিটিক্যাল পার্টিকে কন্ট্রিবিউশন হিসাবে, আওয়ামী সরকারকে। বা আবার সাধারণ মানুষের পক্ষে একটা মানে বেঁচে একটা জায়গা কেনা, বা জায়গা সারা জীবন কাজ করে সৎ পথে থাকলে একটা একটা বাড়ি ঘর করা ছোটখাটো ছোটখাটো 1 বেডরুম 2 বেডরুম তাও সম্ভব নয়। এত এত সম্পদের মূল্য এত বেড়ে গেছে যে কোনো মতেই ঢাকা শহরে কারণ ভালো সে কাজ করেও সে সারা জীবন একটা বাড়ি করতে পারবে না। খেয়ে পরে বাঁচা কঠিন, কিন্তু একটা বাড়ি কিন্তু একটা মৌলিক অধিকার মানুষের। হ্যাঁ, না বড় ব্যাপার পৃথিবীর অন্য দেশে নয়। আমরা যদি দেখি অন্যান্য উন্নত দেশে, সেখানে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে 70-80% লোকের বাড়ি আছে। হ্যাঁ, আমাদের এখানে শহর অঞ্চলে এটা ভিন্ন চিত্র। হয়তো 20% লোকের বাড়ি আছে বা 10% আছে। হ্যাঁ, তো এই যে অবস্থাটা, এটার তো পরিবর্তন করতে হবে। কারণ বাড়িকে আমি এমফাসাইজ করছি এই জন্য যে সম্পদ আহরণের, সম্পদ একটা মূল বিষয় হচ্ছে জায়গা এবং বাড়ি। এই জায়গা থেকে যদি কেউ, এখানে যদি কেউ না আসতে পারে, অ্যাক্সেসটা যদি লিমিটেড হয়ে যায়, তার যদি প্রবেশাধিকারী না থাকতে পারে,
তাহলে কিন্তু সম্পদ কখনোই সুষম বন্টন হবে না। সুষম বন্টন না হলে একটা জাতি কোনোদিনও ভালো করতে পারবে না। এই জন্য আমি এটাকে এমফাসাইজ করলাম যে মানুষের ওয়েলথ, একটা ফ্যামিলির ওয়েলথটা কোথায়? বাড়িতে বা জমিতে। সেগুলোই যদি তার না থাকে তাহলে কিন্তু সে কিন্তু বিত্তহীন। হ্যাঁ, তো সেই জন্য আমি এটাকে এমফাসাইজ করছি যে মানুষের এই ঘর পাওয়ার বা একটা অ্যাপার্টমেন্ট পাওয়ার বা একটা জায়গায় থাকার স্থান নিজস্ব, সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ দিক। এটা কিন্তু কোনো সরকারি আমলে নেয়নি। আমি বলবো আমাদের শাসনতন্ত্রে লেখা আছে যে বস্ত্র, অন্ন, বস্ত্র এবং বাসস্থান, এই তিনটা হচ্ছে মৌলিক অধিকার। সরকার কি করেছে? প্রত্যেকটা সরকারকে আমি বলবো এবং ধিক্কার দিয়েই বলবো প্রত্যেকটা সরকারকে। মৌলিক অধিকার কি এটা কি সরকার মানুষকে সাবসিডি দিয়ে দেবে না ফ্রি দেবে নাকি সে কিনে নেবে? এটা সবকিছুতেই হতে পারবে। সহজলভ্য হলে সবাই কিনে নিবে, না হলে পরে সরকারকে এখানে ইন্টারভেনশন করতে হবে। যেমন আমি বলি মার্কিন টাকা দিয়ে কিনে নেই, সেটা আমি মৌলিক অধিকার হয় না? এটা মৌলিক অধিকার হতে পারে যদি সস্তায় আমি দিতে পারি। সস্তা আমি যদি রিজনেবল অ্যাফোর্ডেবল প্রাইসে বাড়িটা দিতে পারি, সেটাই হচ্ছে সরকারের নীতি হওয়া উচিত। অ্যাফোর্ডেবল প্রাইস মানে আমার সুলভে বাড়িটা আমি পাবো, আমি আমার আয়ের সাথে আমার থাকার একটা অধিকার পাবো। আমি একটা এক্সাম্পল দিই। মার্কিন যুক্তরাষ্ট্রে যদি একটা হাউজিং এরিয়া হয়, 20% জায়গা গরিবদের জন্য রাখতে হবে, রাখতেই হবে। এই সর্বোচ্চ ক্যাপিটালিস্ট দেশেও সেটা যদি ধানমন্ডি গুলশানও হয়, সেখানেও 20% জায়গা রাখতে